হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ সিরিজ নিয়ে। ইতিমধ্যে আমরা 5টা ক্লাস করে নিয়েছি। আজকে 6 নম্বর ক্লাস। আজকে আমরা আলোচনা করব 2005 সালে ডব্লিউবিসিএস যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল, সেখানে ইতিহাস থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে ইতিহাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায়। তাই তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। আর তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, তাহলে আমাদের যে প্লেলিস্ট রয়েছে ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ সিরিজের, সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। ঠিক আছে, চলো শুরু করি। দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে। ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? ভারতের অর্ধনগ্ন ফকির কাকে বলেছিলেন? কে বলেছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী। কার সম্বন্ধে বলেছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, গান্ধীজি। 1931 সালে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ এবং তার সাধারণ পোশাক দেখে চার্চিল, কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী, এই বিদ্রুপাত্মক মন্তব্য তিনি করেছিলেন। বিদ্রুপ করে এই মন্তব্যটা তিনি করেছিলেন। চার্চিল তাকে বিপজ্জনক মিডল স্ট্যাম্পড আইনজীবী এবং অর্ধনগ্ন ফকির ছদ্মবেশধারী বলেও তিনি উল্লেখিত করেছিলেন। ঠিক আছে, তাহলে কে বলেছিলেন? উইনস্টন চার্চিল বলেছিলেন। কাকে বলেছিলেন? গান্ধীজিকে। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, এ কথা কে বলেছিলেন বলো? একেবারে সহজ প্রশ্ন। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক, যিনি লোকমান্য তিলক নামেও পরিচিত ছিলেন। আধুনিক শিক্ষার প্রসারের জন্য তিনি একটি বিশিষ্ট সংগঠন ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি পুনেতে ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা করেন এবং অ্যানি বেসান্তের সাথে তিনি হোম রুল আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কেশরী এবং মারাঠা দুটি সংবাদপত্র বাল গঙ্গাধর তিলক তিনি শুরু করেছিলেন বা প্রকাশ করেছিলেন। এর পরীক্ষা বারবার আসে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয়? বলো কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, ভিকাজি রুস্তমজি কামাকে। মাদাম কামা ভারতের বিপ্লববাদের জননী হিসেবে পরিচিত। ভিকাজি কামা বা মাদাম কামা নামেও পরিচিত এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার অবদানের কারণে তিনি ভারতীয় বিপ্লবের জননী হিসেবে স্বীকৃত। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য পদে রয়েছেন। তার সাহসিকতা এবং আনুগত্য এবং অধ্যবসায়ের প্রতীক। ভারতীয় ডাক এবং টেলিগ্রাফ বিভাগ তার নামে 11তম প্রজাতন্ত্র দিবস 1962 সালের 26শে জানুয়ারিতে একটি স্মারক ডাক টিকিট জারি করেছিল। ঠিক আছে, তাহলে ভারতের বিপ্লবের জনক কাকে বলা হয়? ভিকাজি রুস্তমজি কামাকে, অর্থাৎ মাদাম কামাকে। পরের প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন বলো? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ, এবার সহজ প্রশ্ন এটা ছিল। কি হবে? ডিরোজিও। নব্যবঙ্গ আন্দোলনের নেতা এবং অনুপ্রেরণা ছিলেন কে? তরুণ অ্যাংলো ইন্ডিয়ান হেনরি ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে, 1820 এবং 1830-এর দশকের শেষের দিকে বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে একটি আমূল প্রবণতা দেখা যায়। এই প্রবণতাটি রাজা রামমোহন রায়ের আদর্শের চেয়ে আধুনিক ছিল। এটি কি ছিল? নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত, যার নেতৃত্ব কে দিয়েছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি 19 শতকের একজন ভারতীয় কবি। তিনি কলকাতার হিন্দু কলেজের এক সহকারী প্রধান শিক্ষকও তিনি ছিলেন। তিনি বেঙ্গল রেনেসাঁস নামক সামাজিক আন্দোলনের প্রভাবক। চলো পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে হয়েছিল? এই প্রশ্নগুলি বারবার আসে পরীক্ষায়। কোন সালে হয়েছিল? সঠিক উত্তর কি হবে? অপশন এ, 1919 সালে। 13ই এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল, যা অমৃতসর হত্যাকাণ্ড নামেও কিন্তু পরিচিত। এই ঘটনায় পাঞ্জাব প্রদেশের, অর্থাৎ বর্তমান পাঞ্জাব রাজ্যের অন্তর্ভুক্ত অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক জায়গায় কিন্তু এটা হয়েছিল। এবং সেখানে কি হয়েছিল? ব্রিটিশ সৈন্যবাহিনী বিশাল সংখ্যক নিরস্ত্র ভারতীয়দের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলেন। ব্রিটিশ সেনানায়ক কমান্ডার জেনারেল ডায়ারের নির্দেশে এই ঘটনা বা এই হত্যালীলা কিন্তু ঘটেছিল। প্রচুর মানুষ সেখানে নিহত হয়েছিল এবং আহত হয়েছিল। চলো পরের প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কে রচনা করেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে,
আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দের পক্ষে কে আবেদন করেছিলেন? কে করেছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, সি আর দাস। আলিপুর ষড়যন্ত্র মামলার আগে শাসক বনাম অরবিন্দ ঘোষ এবং অন্যান্য নামে পরিচিত ছিল। এটি 1908 সালে ভারতে অনুষ্ঠিত একটি ফৌজদারি মামলা ছিল। ঠিক আছে, আরো কিছু তথ্য আমরা জেনে নিই এখান থেকে। কি জানবো আমরা? মুজাফফরপুরে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার একটা ষড়যন্ত্র চলছিল। 1930 সালে 30শে এপ্রিল ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি ম্যাজিস্ট্রেটের বাড়ি থেকে বেরিয়ে আসা একটি গাড়িতে তারা বোমা নিক্ষেপ করেছিল। ঠিক আছে, আর কি তথ্য আমরা জানবো? এর ফলে কি হয়েছিল? ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল এবং প্রফুল্ল চাকি নিজেকে কি করেছিল? নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিল। অরবিন্দ ঘোষ, বারেন ঘোষ এবং অন্যান্য 38 জন বাঙালি জাতীয়তাবাদীকে আলিপুর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয়। চিত্তরঞ্জন দাস আলিপুর ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষের আইনজীবী হিসেবে হাজির হয়েছিলেন। ঠিক আছে, এটা কিন্তু আলাদা তথ্য, এটা পরীক্ষা আসে যে চিত্তরঞ্জন দাস আলিপুর ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষের আইনজীবী হিসেবে কিন্তু তিনি হাজির হয়েছিলেন। চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু হিসেবে বলা হয়, এটা আমরা জানি, সবাই জানি। এবং আলিপুর ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষ এবং অন্য 16 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, এ কথা কে বলেছেন বলো? সঠিক উত্তর কি হবে? অপশন এ, সি আর দাস, চিত্তরঞ্জন দাস। চলো পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ কে ছিলেন বলো? সঠিক উত্তর কি হয়ে যাবে? মদনলাল ধিংড়া। মদনলাল ধিংড়া ছিলেন একজন ভারতীয় বিপ্লবী, যিনি 1909 সালের 1 জুলাই লন্ডনে ব্রিটিশ কর্মকর্তা স্যার উইলিয়াম হান্ট কার্জন উইলিকে গুলি করে হত্যা করেছিলেন। এই কাজের জন্য 1909 সালে 17 আগস্ট লন্ডনে পেন্টনভিল কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাকে যুক্তরাজ্যের প্রথম ভারতীয় শহীদ হিসেবে গণ্য গণ্য করা হয়। তাহলে ভারতের বাইরে প্রথম শহীদ কে ছিলেন? মদনলাল ধিংড়া। কাকে হত্যা করেছিল? কার্জন উইলিকে। কত সালে? 1909 সালে। ঠিক আছে, এগুলো পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে বারবার। চলো পরের প্রশ্ন। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বলো? বলো, একবার সহজ প্রশ্ন এটা। প্রথম সম্পাদক কে ছিলেন? বারীন্দ্র ঘোষ। ঠিক আছে, অপশন বি। এটি 1906 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। তত্ত্ববোধিনী পত্রিকা কে লিখেছিলেন বলো? দেবেন্দ্রনাথ ঠাকুর। সমাচার দর্পণ বলো? মার্সম্যান। আল হিল্লাল কার? আবুল কালাম আজাদের। ঠিক আছে, এগুলো লিখে রাখবে খাতায় সুন্দর করে। 11 নম্বর প্রশ্ন, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কোথায় হয়েছিল বলো? বলো, সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র। গদর পার্টি ভারত থেকে ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য প্রবাসী ভারতীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক রাজনৈতিক আন্দোলন ছিল। 1913 সালের 15 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের কি অরেঙ্গনের অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত এক সভায় এটি আনুষ্ঠানিক প্রতিষ্ঠার তারিখটি ঘোষণা করা হয়েছিল। হরদয়াল, লালা হরদয়াল, সন্ত বাবা, ওসাখা সিং দাদেহার এবং বাবা জাওয়ালা সিং, সন্তোষ সিং এবং সোয়ান সিং ভাকনার গদর পার্টির প্রতিষ্ঠার জনক ছিলেন। তারা এনারা ছিলেন হচ্ছে গদর পার্টি প্রতিষ্ঠার সময় এরা ছিলেন। গদর পার্টির নাম প্রথমে কি ছিল? প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন রাখা হয়েছিল, পরে সেটা গদর পার্টি হিসেবে নাম পরিবর্তন করা হয়। কোথায় হয়েছে তাহলে? মার্কিন যুক্তরাষ্ট্রে। ওকে, 12 নম্বর প্রশ্ন, মগধে প্রথম রাজধানী মগধের প্রথম রাজধানী কোথায় ছিল বলো? প্রথম রাজধানী কোথায় ছিল? অপশন সি কি ছিল? রাজগৃহ। পাটালিপুত্রের প্রাচীন শহরটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে মগধের রাজা অজাতশত্রু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। উদয়ন ছিল কি হরিনারায়ণ এই হর্ষঙ্গ বংশের, হর্ষঙ্গ রাজবংশের ভারতীয় শাসক, যিনি খ্রিস্টপূর্ব 460 থেকে 440 খ্রিস্টপূর্ব পর্যন্ত মগধের শাসনে তিনি ছিলেন। ঠিক আছে, তিনি ছিলেন অজাতশত্রুর পুত্র, রাজা বিম্বিসারের নাতি। রাজা উদয়ন সোন এবং গঙ্গা নামক দুটি নদীর সঙ্গমস্থলে পাটালিপুত্র শহরে কিন্তু ভিত্তিপ্রস্তর করেন এবং মগধ সাম্রাজ্যের মধ্যবর্তী অবস্থানের কারণে তিনি তার রাজধানী রাজগৃহ থেকে পাটালিপুত্রে স্থানান্তর করেছিলেন। তাহলে প্রথমে রাজধানী কোথায় ছিল? প্রথম রাজধানী ছিল হচ্ছে রাজগৃহ। পরবর্তীকালে কি হয়েছিল? সেটা রাজগৃহ থেকে পাটালিপুত্রে নিয়ে গেছিলেন। কে নিয়ে গেছিলেন বলো? উদয়ন নিয়ে গেছিলেন। ঠিক আছে, চলো। মানে বিম্বিসার অর্থাৎ অজাতশত্রুর যে পিতা ছিলেন বিম্বিসার, বিম্বিসারের সময় কি ছিল? রাজগৃহ ছিল। বিম্বিসার এবং অজাতশত্রুর সময় কিন্তু রাজগৃহ ছিল কি বলো?
রাজকীয় ছিল মগধের রাজধানী। 13 নম্বর প্রশ্ন, গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? বলো, কোন আন্দোলন? অসহযোগ আন্দোলন। ঠিক আছে। খিলাফত আন্দোলন হয়েছিল 1919 থেকে 24 পর্যন্ত। অসহযোগ আন্দোলন তিনি করেছিলেন 1920 থেকে 1922 সালের মধ্যবর্তী সময় পর্যন্ত। আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে। ভারত ছাড়ো আন্দোলন ছিল আগস্ট 1942 এবং নীল চাষীদের বিদ্রোহ হয়েছিল কত সালে? 1917 সালে। 14 নম্বর প্রশ্ন, দ্বি জাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? বলো, কাকে বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খানকে বলা হয়। অপশন এ। দ্বি জাতি তত্ত্ব পাকিস্তান সৃষ্টির ভিত্তি। অল ইন্ডিয়া মুসলিম লীগ দ্বারা প্রবর্তিত দ্বি জাতি তত্ত্বটি পাকিস্তান আন্দোলনের প্রতিষ্ঠাতার নীতি। সৈয়দ আহমেদ খানকে দ্বি জাতীয় তত্ত্বের কি স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, তাহলে কি কি হলো অপশন? অপশন এ সৈয়দ আহমেদ খান। আর কিছু তথ্য আমরা জেনে নিই। কি জানবো? আগা খান। আগা খান কে ছিলেন? তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা এবং সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম স্থায়ী সভাপতি। ঠিক আছে, মুসলিম লীগের প্রথম স্থায়ী সভাপতি আগা খান। ব্রিটিশ রাজা ব্রিটিশ রাজাকে মুসলমানদের ভারত অভ্যন্তরে একটি পৃথক জাতি হিসাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন। ঠিক আছে, দু দেশের তথ্য। খান আব্দুল গফর খান, ঠিক আছে, তাকে কি বলা হয়? ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত তিনি। ঠিক আছে, তিনি 1920 সালে 20 দশকে কি এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, খোদাই খিদমতগার এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা কি নামে পরিচিত? রেড শার্ট নামে পরিচিত। আর 1987 সালে তিনি ভারতরত্ন পুরস্কার তিনি পেয়েছিলেন। আব্বাস তায়াবজি, তিনি গুজরাটের গ্র্যান্ড ওল্ড ম্যান হিসেবে কিন্তু পরিচিত, এটাও জেনে রাখবে। ওকে। আর কি? বারোদা বরোদা রাজ্যের প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং 1930 সালে কি ধর্ষণ আর সত্যাগ্রহ তিনি চালু করেছিলেন। চলো, এই ছোট ছোট জিনিস ইনফরমেশন এগুলো একটু জেনে রাখা দরকার। যেভাবে ডিবে প্রশ্ন আসে, গভীরতা যেভাবে প্রশ্ন আসে সেগুলো তাই জন্য এগুলো জানা দরকার। 15 প্রশ্ন, দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সহযোগী কে ছিলেন? বলো, ভগৎ সিং এর সঙ্গে কে সহযোগিতা করেছিল? কে করেছিল? হ্যাঁ, অপশন ডি বটুকেশ্বর দত্ত। আর কিছু তথ্য আমরা জেনে নিই। 1929 সালে 8ই এপ্রিল ভগৎ সিং স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের সাথে একটি প্রতিকূল বিলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নয়াদিল্লির কেন্দ্রীয় আইনসভার ভেতরে দুটি বোমা নিক্ষেপ করেছিলেন। ভগৎ সিং ছিলেন সমাজতান্ত্রিক বিপ্লবী এবং মুক্তিযোদ্ধা, যার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নাটকীয় সহিংসতার জন্য 23 বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ইনকলাব জিন্দাবাদ নামের বিখ্যাত স্লোগানটি তার দ্বারাই রচিত কিন্তু। লাহোর ষড়যন্ত্র মামলায় তাকে কি করা হয়েছিল? তাকে ফাঁসি দেওয়া হয়েছিল বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ভগৎ সিং সুখদেব রাজগুরুকে স্যান্ডার্স হত্যার মামলায় নির্ধারিত সময়ের 11 ঘন্টা আগে ফাঁসি দেওয়া হয়েছিল। কোন মামলায় দেওয়া হয়েছিল? বলো, লাহোর ষড়যন্ত্র মামলায়। কাকে কাকে হত্যা করেছে? তারা করেছিল স্যান্ডার্সকে হত্যা করেছিল। তারা স্যান্ডার্সকে সুপারিনটেন্ডেন্ট অফ জেমস স্কট বলে ভুল করেন, যিনি লালা রাজপথ রায়ের বিরুদ্ধে লাঠিচার্জ করার জন্য দায়ী ছিলেন। লালা রাজপথ রায় সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। অ্যাকচুয়ালি কি হয়েছিল? লালা রাজপথ রায় সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় মানে প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জে কিন্তু মারা গিয়েছিলেন। তখন এরা এরা রেগে কি করেছিল? স্যান্ডার্সকে হত্যা করেছিল। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো, সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলায় বিখ্যাত বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি নালন্দা হিসেবে মানে বিশ্ববিখ্যাত হয়ে আছে। ঠিক আছে, প্রায় 780 খ্রিস্টাব্দে গোপালের পরে ধর্মপাল শাসনকর্তা হন। তিনি তার সাম্রাজ্যের প্রসার ঘটিয়েছিলেন। ধর্মপাল কনৌজের রাজা ইন্দ্রায়ুধকে পরাজিত করেছিলেন। তার মনোনীত প্রার্থী চন্দ্রায়ুধকে কনৌজের সিংহাসনে তিনি বসিয়েছিলেন। রাষ্ট্রকূট রাজা ধ্রুব একটি যুদ্ধে মুঙ্গেরের কাছে ধর্মপালকে পরাজিত করেছিলেন। তিনি পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি ছিলেন, কারণ তার সাম্রাজ্যের সীমানা তিনি বিস্তৃত করে উত্তর এবং পূর্ব ভারতে পাল বংশকে একটি প্রভাবশালী শক্তি হিসেবে তিনি পরিণত করেছিলেন। ঠিক আছে, তিনি পাল রাজবংশের কি ছিলেন? দ্বিতীয় শাসক। তিনি বীরেন্দ্রীয়, সোমপুরী এবং পাহাড়পুরের বিহারের দুর্দান্ত বিহারগুলি তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, চলো 17 নম্বর প্রশ্ন, আমুক্ত মাল্যদা কে লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি কৃষ্ণদেব রায়। ঠিক আছে, রায় কৃষ্ণদেব রায়
লিখেছিলেন হচ্ছে কি আমুক্ত মাল্যদা, মানে কৃষ্ণদেব রায় লিখেছিলেন কি আমুক্ত মাল্যদা। আমুক্ত মাল্যদার কি কোন ভাষায় লেখা? তেলেগু ভাষায় লেখা। এটা পরীক্ষায় এসেছিল। যার অর্থ কি? যিনি নিজের পরিহিত মালা নিবেদন করেন। কার সম্বন্ধে লেখা? কবিতাটি হিন্দু ভগবান বিষ্ণুর অবতার রঙ্গনায়ক এবং তামিল আলভার কবি পেরিয়ালাভারের কন্যা গোদ দেবীর বিবাহের গল্প বর্ণনা করা রয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং 1858 সাল থেকে 1862 সাল পর্যন্ত ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। তিনি ভারতীয় প্রশাসনে পোর্টফোলিও ব্যবস্থা চালু করার জন্য তিনি বিখ্যাত। পোর্টফোলিও ব্যবস্থার অর্থ হলো কি নির্বাহী পরিষদের সদস্যদের নির্দিষ্ট দায়িত্ব বরাদ্দ করা, যা প্রশাসনকে আরো দক্ষ করে তোলে। এই ব্যবস্থা 1857 সালে বিদ্রোহের পর প্রশাসনিক সংস্কারের অংশ ছিল, যার লক্ষ্য ছিল উন্নত শাসন এবং নিয়ন্ত্রণ। চলো পরের প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, রাজ রাজেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন? কে করেছিলেন? অপশন বি প্রথম রাজরাজ। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিলেন? কে করেছিলেন? অপশন ডি শিশির কুমার ঘোষ। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? বলো। একবার সহজ প্রশ্ন, অনেকবার পরীক্ষায় প্রশ্নটি এসেছে। কে পরিচিত? হয়ে যাবে কি অপশন বি অজাত শত্রু। ঠিক আছে। আর বিম্বিসার কি ছিল? সৈনিক নামে পরিচিত ছিলেন। মগধের শাসক অজাতশত্রু পিতাকে হত্যা করে সিংহাসনে বসছিলেন, তাই ইতিহাসে তিনি কুনিক বা পিতৃহন্তা নামে পরিচিত ছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন তিনি করেছিলেন। ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছেন? বলো। সঠিক উত্তর কি হয়ে যাবে? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খিলজি। চলো পরের প্রশ্ন। না আর কিছু তথ্য এখানে রয়েছে, দেখে নিই আমরা একটু। এনার আসল নাম কি ছিল? আলী গুরসাব। আলাউদ্দিন খিলজির আসল নাম কি ছিল? আলী গুরসাব। তিনি কি করেছিলেন? কিছু অর্থনৈতিক সংস্কার করেছিলেন, ভারতের প্রথম রেশন ব্যবস্থা এবং কঠোর মূল্য নিয়ন্ত্রণ অর্থাৎ মার্কেট রিফর্ম তিনি চালু করেছিলেন। দুর্নীতি রোধের জন্য তিনি দাগ এবং হুলিয়া, দাগ কি ছিল? ঘোড়াকে চিহ্নিত করা। হুলিয়া কি ছিল? সৈনিকদের বিবরণ। এই প্রথা তিনি চালু করেছিলেন এবং নগদ বেতনও তিনি শুরু করেছিলেন। প্রধান সেনাপতি, যেটা পরীক্ষা আবার আসে, দাক্ষিণাত্য বিজয় দাসের মানে দাক্ষিণাত্য বিজয়ের ক্ষেত্রে আলাউদ্দিনের প্রধান সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। ঠিক আছে। লাল বেলে পাথরে নির্মিত আলাই দরওয়াজা তার শ্রেষ্ঠ কীর্তি দিল্লিতে। তিনি মুদ্রায় নিজেকে কি করেছিলেন? সিকান্দারি সানি দ্বিতীয় আলেকজান্ডার নামে নিজেকে ঘোষণা করেছিলেন। ঠিক আছে। 23 নম্বর, কে অমৃত ঘাত নামে পরিচিত ছিলেন? বলো। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ বিন্দুসার। বিন্দুসার গ্রিকদের কাছে অমৃত ঘাত নামে পরিচিত ছিলেন। বিন্দুসার জৈনদের আজীবক সম্পদের আগ্রহী ছিলেন, মানে বিন্দুসার অ্যাকচুয়ালি আজীবক সম্প্রদায়কে কিন্তু প্রাধান্য দিত। তিনি আজীবক সম্প্রদায় মতামতটা তিনি পালন করতেন। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন। অশোক ছিলেন মৌর্য বংশের বিন্দুসারের পুত্র। অশোক কার পুত্র ছিল? বিন্দুসারের পুত্র। হর্ষবর্ধন রাজবংশের অন্তর্গত এবং তার জীবনী হর্ষচরিত কে রচনা করেছিল? বলো। কে রচনা করেছে হর্ষচরিত? বাণভট্ট রচনা করেছিলেন। এটা পরীক্ষা বারবার আসে যে হর্ষচরিত কে রচনা করেছিল? বাণভট্ট। চন্দ্রগুপ্ত মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা, তিনি চাণক্যের সহায়তায় নন্দ বংশকে পরাজিত করেছিলেন। এই তথ্যগুলো একটু জেনে রাখবে। প্রতিটা প্রশ্নের সঙ্গে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু একটু পড়ে নেবে। এই ক্লাসগুলো শেষ হয়ে গেলে এর পিডিএফ আমি দিয়ে দেবো। হয়তো আগে কয়েকটা ক্লাসে পিডিএফ দেওয়া হয়নি, আমি একসঙ্গে সব পিডিএফ গুলো দিয়ে দেবো। তোমরা একটু রিডিং পড়ে নেবে সুন্দর করে। এই ক্লাসগুলো মন দিয়ে করবে, তারপর রিডিং পড়ে নেবে। 24 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? বলো। পরে সহজ প্রশ্ন, সমুদ্রগুপ্তের সহকবি হরি সেন। পরের প্রশ্ন, সূর্য সিদ্ধান্তের লেখক কে ছিলেন? কে ছিলেন? বলো। অপশন এ আর্যভট্ট। পরের প্রশ্ন, তালিকটের যুদ্ধ কোন বছর হয়েছিল? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি 1565 সালে। তালিকটের যুদ্ধ হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সালতানের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ। দাক্ষিণাত্যের সম্মিলিত বাহিনী এবং বিজয়নগর সেনাবাহিনীর উপর একটি বিধ্বংসী পরাজয় ঘটায়। ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে সবচেয়ে বিখ্যাত রাজা কে ছিলেন? বলো। কৃষ্ণদেব রায়।
পরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, পানিপথের যুদ্ধ বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? কে ছিলেন? অপশন এ ইব্রাহিম লোধি। পানিপথের যুদ্ধ হয়েছিল কবে? 1526 সালের 21শে এপ্রিল দিল্লির সুলতান বাবর এবং ইব্রাহিম লোধির বাহিনীর মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল। কারণ কি? বাবর এই যুদ্ধে উচ্চতর কৌশল এবং কামানের ব্যবহার করেছিলেন। এর পরীক্ষায় এসেছিল যে প্রথম যুদ্ধে কামানের ব্যবহার কে করেছিলেন? বাবর করেছিলেন। ঠিক আছে। এই যুদ্ধে কি হয়েছিল? ইব্রাহিম লোধি যুদ্ধে নিহত হন, যার ফলে লোধি রাজবংশের কি হয়েছিল? অবসান ঘটেছিল এবং ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল। পরের প্রশ্ন, লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন? কে করেছিলেন? অপশন এ ফৈজি। আবুল ফৈজি মুঘল আমলে লীলাবতী গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। আর লীলাবতী লিখেছিলেন কে? ভাস্করাচার্য। ঠিক আছে। পরের প্রশ্ন, জাতীয় গৌরব সম্বর্ধনী সভা কে প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন সি রাজনারায়ণ বসু। পরের প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন? বলো, কে ছিলেন গভর্নর জেনারেল? সঠিক উত্তর হয়ে যাবে কি? লর্ড ক্যানিং। এই প্রশ্নটা বারবার এসেছে। যেগুলোতে এক্সপ্লেনেশন দেওয়া নেই সেগুলোর এক্সপ্লেনেশন আগের প্রশ্নতে দেওয়া হয়েছে, অর্থাৎ আগের ক্লাসে। অনেক প্রশ্ন আছে যেগুলো বারবার রিপিট হচ্ছে। যেমন এই প্রশ্নটা দেখো, কিতাবুল রাহেলা এটা কে লিখেছিলেন? কে লিখেছিলেন? ইবন বতুতা। এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এগুলো রিপিট প্রশ্ন। কে ছিলেন? ডব্লিউ সি ব্যানার্জি, অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি। 33 নম্বর প্রশ্ন, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? কে করেছিলেন? অপশন সি বল্লাল সেন। পরের প্রশ্ন, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? বলো, সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ ইলতুৎমিশ। চেঙ্গিস খান 1162 সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। তিনি 1221 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1221 খ্রিস্টাব্দে। এটা পরীক্ষা আসে। তিনি ইলতুৎমিশের সময় তিনি ভারতে আক্রমণ করেছিলেন। ঠিক আছে। আর ইলতুৎমিশ কি করেছিলেন? তার ভারত আক্রমণকে প্রতিহত করেছিলেন। ইলতুৎমিশ কি? তিনি ছিলেন কি দিল্লির সুলতানি সাম্রাজ্যের কি প্রকৃত প্রতিষ্ঠাতা। কে ছিলেন? ইলতুৎমিশ। তিনি 1211 থেকে 1236 খ্রিস্টাব্দের পর্যন্ত তিনি শাসন করেছিলেন। তিনি ইকতা প্রথা বা ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। ওকে। এবং তিনি 40 চক্র বা চল্লিশা এটা তিনি প্রবর্তন করেছিলেন, চালু করেছিলেন। তিনি দুটো মুদ্রা প্রবর্তন করেছিলেন। একটা হচ্ছে রৌপ্য মুদ্রা কি ছিল? টাকা। আর তাম্র মুদ্রা কি ছিল? জিতল। রৌপ্য মুদ্রা ছিল টাকা বা টঙ্কা এবং তাম্র মুদ্রা কি ছিল? জিতল। ঠিক আছে। 35 নম্বর প্রশ্ন, কে অস্ত্র আইন পাস করেছিলেন? বলো, সঠিক উত্তর কি হয়ে যাবে? লর্ড লিটন। এই প্রশ্নটাও রিপিটেড। লর্ড লিটন, যিনি ভার্নাকুলার পেস অ্যাক্ট চালু করেছিলেন। অস্ত্র আইন, দ্বিতীয় আফগান যুদ্ধ তার সময় হয়েছিল এবং রানী ভিক্টোরিয়া কি হয়েছিল? ভারত সংগ্রামী সম্রাজ্ঞী এই উপাধিটা পেয়েছিলেন। কার সময়? বলো, লর্ড লিটনের সময়। ঠিক আছে। পরের প্রশ্ন, হোম রুল লীগ নিম্নলিখিত কোন দুজন স্থাপন করেছিলেন? এটা তো সহজ প্রশ্ন একেবারে। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি অ্যানিমেশন এবং বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়েছে? বলো, সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি আনন্দ মঠ থেকে। ওকে। অপশন সি আনন্দ মঠ থেকে 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয়েছিল বন্দে মাতরম গানটি। কে গেছিলেন গানটি? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে। কার লেখা আনন্দ মঠ? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 38 নম্বর প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই কোন চারণ কবি এই কবিতা বা এই গান তিনি গাইতেন? বলো, কে গাইতেন? রজনীকান্ত সেন। ঠিক আছে। এটি একটি কালজয়ী দেশাত্মবোধক গান। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় রচিত হয়েছিল। ঠিক আছে, স্বদেশী আন্দোলনের সময়। এই গানের মাধ্যমে দেশবাসীকে বিদেশি পণ্য বর্জন এবং দেশীয় মোটা কাপড় এবং পণ্য ব্যবহারের জন্য আহ্বান জানানো হয়েছিল। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতীয় বিপ্লবীদের দ্বারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কোন সালে হয়েছিল? বলো, কত সালে হয়েছিল? 1930 সালে হয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1930 সালে 18 এপ্রিল সংঘটিত সূর্য সেনের নেতৃত্বে কয়েকজন স্বাধীনতাকামী বিপ্লবী, ব্রিটিশ পুলিশ ও সহায়ক বাহিনী চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগার লুণ্ঠন তারা করেছিল।
40 নম্বর প্রশ্ন, বারাণসীতে বিপ্লবী কার্যক্রমে রাসবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন বলো। বারাণসীতে বিপ্লবী কার্যকলাপে রাসবিহারী বসুকে কে সাহায্য করেছিল? কে করেছিল? বসন্ত বিশ্বাস। ঠিক আছে, বারাণসীতে বিপ্লবী কার্যক্রমে রাসবিহারী বসুকে সাহায্য করেছিলেন কে? বসন্ত বিশ্বাস। তিনি মতিলাল রায়ের কাছ থেকে একটি বোমা নিয়ে রাসবিহারীর সাথে দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলাতে যুক্ত হয়েছিলেন। যদিও শচীন্দ্রনাথ সান্যাল ও কর্তার সিং অন্যান্য বিপ্লবী এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বসন্ত বিশ্বাস বিশেষভাবে সাহায্য করেছিলেন বলে জানা যায়। ঠিক আছে, 41 নম্বর প্রশ্ন, ভারতের জন্য পূর্ণ স্বরাজের প্রস্তাব ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল? এটাও রিপিটেড প্রশ্ন। কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল বলো? লাহোর অধিবেশনে। ঠিক আছে, 42 নম্বর প্রশ্ন, স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? কে ছিলেন? সহজ প্রশ্ন একেবারে। অপশন বি সিআর দাস এবং মতিলাল নেহেরু 1923 সালে 1 জানুয়ারি স্বরাজ পার্টি গঠন করেন। প্রথম প্রতিষ্ঠাতা এবং সভাপতি কে ছিলেন? কে ছিলেন? সিআর দাস, চিত্তরঞ্জন দাস। উই হ্যাভ নাথিং টু ফেয়ার বাট ফেয়ার ইটসেলফ, এই উক্তিটি কার ছিল বলো? এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে কি অপশন বি ডি রুজভেল্টের। পরের প্রশ্ন, 1857 সালে বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়েছিল? 1857 সালে বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়? কাকে ঘোষণা করা হয়েছিল? দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহ দ্বিতীয় বা বাহাদুর শাহ জাফর। জাফর কি তার উপাধি, ছিলেন কি শেষ মুঘল সম্রাট। 1857 সালে বিদ্রোহে তাকে ভারতের সম্রাট ঘোষণা করার নিরর্থক প্রচেষ্টা করা হয়েছিল। তিনি ইংরেজদের দ্বারা বন্দী হয়েছিলেন এবং তাকে রেঙ্গুনে কি করা হয়েছিল? প্রেরণ করা হয়েছিল। বন্দী করে তাকে রেঙ্গুনে রাখা হয়েছিল এবং যেখানে তিনি 1862 সালে মারা গিয়েছিলেন। ওকে, আইনগত দিক থেকে রানী ভিক্টোরিয়ার ঘোষণার মাধ্যমে 1 নভেম্বর 1858 সালে মুঘল সাম্রাজ্যের অবসান হয়েছিল। ঠিক আছে, 1857 সালে মুঘল সম্রাট কে ছিলেন? ভারতের সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো? এটাও রিপিটেড প্রশ্ন। কে ছিলেন? অপশন এ সিমুখ। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। এবং সাতবাহনদের আদি বাসস্থান কোথায় ছিল? মহারাষ্ট্রে। সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? পৈঠান বা প্রতিষ্ঠান। এটা পরীক্ষা কিন্তু আবার আসে। রাজধানী কোথায় ছিল? পৈঠান বা প্রতিষ্ঠান। 46, কার আদেশে মহাভারত বাংলায় অনুদিত হয়েছিল বলো? কার আদেশে হয়েছিল? হয়েছিল কার আদেশে? অপশন এ আলাউদ্দিন হোসেন শাহের আমলে। 47 নম্বর প্রশ্ন, জাবদি প্রথা কে প্রবর্তন করেছিলেন? এটা পরীক্ষা বারবার আসে এই প্রশ্নটাও। কে প্রবর্তন করেছিলেন? কার সময় হয়েছিল? আকবরের সময় হয়েছিল। কে করেছিলেন? আকবরের মন্ত্রী ছিল যিনি। কি মন্ত্রী ছিল? অর্থমন্ত্রী। কে ছিলেন? রাজা টোডরমল। ঠিক আছে, তিনি জাবদি ব্যবস্থা বা কি দহসলা ব্যবস্থা তিনি প্রবর্তন করেছিলেন। 48 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে মিত্রাক্ষরা কে লিখেছিলেন বলো? কার লেখা? সঠিক উত্তর হবে কি অপশন ডি বিজ্ঞানেশ্বরের লেখা। ঠিক আছে, কার লেখা? বিজ্ঞানেশ্বরের। 49 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত রাজাদের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলো? সঠিক উত্তর হবে কি প্রথম পুলকেশী। প্রথম পুলকেশী যিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। 50 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি 1802 সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল বলো? বলো, বেসিনের চুক্তি হয়েছিল 1802 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা পেশাও কে ছিল? দ্বিতীয় বাজিরাও সঙ্গে হয়েছিল। ঠিক আছে, এই ছিল টোটাল 50টি প্রশ্ন যেটা 2005 সালে এসেছিল ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায়। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। ঠিক আছে, এভাবে নানান ভিডিও আসতে থাকবে আমাদের চ্যানেলে। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো, সামনে বিভিন্ন পরীক্ষা রয়েছে। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে।